আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের লেকচার 2 শুরু করতে যাচ্ছি। সেখানে আজকে আমরা পড়ব রাসায়নিক পরিবর্তন নিয়ে। যদি গত ক্লাস তোমরা করে থাকো তাহলে তোমরা দেখবা আমরা গত ক্লাসে ভৌত পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম, যে কোনো একটা পদার্থের ভৌত পরিবর্তন দেখতে কীরকম হবে। এবং তোমাদের আশা করি মনে আছে এবং তোমরা সবাই আগের লেকচারটা করে এসেছো। সেখানে আমরা করেছিলাম এই চিত্রটা, এখানে এটা মিন করতেছে এই যে একটা বরফখণ্ড, এই যে বাষ্প, আর এই যে হলো তরল, এবং এরা কিভাবে পরস্পর ইন্টারচেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করেছি। এবং এদের মূল বৈশিষ্ট্য ছিল তাদের সবার রাসায়নিক গঠন এক, সবাই পানি H2O, সবার গঠনই এক, কিন্তু এদের দেখতে কিন্তু ভিন্ন ভিন্ন রকম। তা আজকে আমরা পড়ব রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ নিয়ে। ভৌত পরিবর্তন পড়ে আসছি, এখন পড়বো আমরা রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। আমরা পড়বো এখন, আমি শিরোনামটা দিই, রাসায়নিক পরিবর্তন, বা আমরা বলতে পারি কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন কেন হয়, এগুলো বলার আগে আমি আবার আগের মতো একটু বেসিক দিয়ে দিই। সেটা হলো রাসায়নিক পরিবর্তন হইলে কি হয় সেটা আমরা আগে দেখি, তারপর কেন হয়, কিভাবে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। রাসায়নিক পরিবর্তন হলে তাদের স্ট্রাকচার এখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে, মানে দেখতে তাদের এখন আর এক লাগবে না। আমাদের ভৌত পরিবর্তনে হয়েছিল কি, তাদের দেখতে একরকম ছিল, মানে দেখতে একরকম ছিল না, বাট স্ট্রাকচার সেম ছিল। অভ্যন্তরীণ যে স্ট্রাকচার, মানে সবারই H2O ছিল, কিন্তু দেখতে ভিন্ন ভিন্ন ছিল। বাট রাসায়নিক পরিবর্তনে হয় কি, যে দেখতে ভিন্ন ভিন্ন হতেও পারে, আবার না হতে পারে, কিন্তু তাদের স্ট্রাকচার কিন্তু ভিন্ন হবে। তার মানে এখানে বলতে পারি আমরা যে স্ট্রাকচার কিন্তু এখন আগের মতো আর থাকবে না। স্ট্রাকচার কি হয়ে যাবে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, স্ট্রাকচার ভিন্ন হবে, স্ট্রাকচার ভিন্ন ভিন্ন হবে, স্ট্রাকচার ভিন্ন ভিন্ন হবে। যেমন উদাহরণ দেন, দেখো উদাহরণ আস্তে আস্তে ধরো যে এ একটা যৌগ, ধরো এক্সাম্পল হিসেবে এ একটা যৌগ, আর সে বিক্রিয়া করতেছে বি যৌগের সাথে। এ একটা যৌগ এবং সে বিক্রিয়া করতেছে বি যৌগের সাথে। যখন তারা বিক্রিয়া করার পর তারা তৈরি করলো সি আর হলো ডি। এটা হলো কি উৎপাদ, এটাকে আমরা কি বলি, প্রোডাক্ট বা উৎপন্ন হয়েছে, এই জন্য বলা থাকে উৎপাদ বলা হয়। কি বলা হয়, উৎপাদ, বা এটাকে ইংলিশে বলা হয় প্রোডাক্ট। আর এই পাশে যারা আছে তাদেরকে আমরা কি বলি, এরা বিক্রিয়ক, তারা বিক্রিয়ায় প্রাথমিকভাবে অংশগ্রহণ করেছে, এই তাদেরকে আমরা কি বলি, এই জন্য তাদেরকে আমরা বলি বিক্রিয়ক বা ইংলিশে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট। কি বলা হয়ে থাকে এদেরকে, রিঅ্যাক্ট্যান্ট বলা হয়ে থাকে। আমি কি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি রাসায়নিক পরিবর্তনটা আসলে কি। রাসায়নিক পরিবর্তনে দুইটা যৌগের যখন তারা বিক্রিয়া করার পরে তাদের ইন্টারনাল গঠনে চেঞ্জ হয়ে যায়, এবং তারা কি করতে পারে, তারা নতুন একটা যৌগ উৎপন্ন করে। যেমন দেখো এখানে এ আর বি মিলে তারা সি এবং ডিতে পরিণত হইল। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। রিয়েল লাইফ এক্সাম্পলটা ধরো, তোমাদের বইতে তোমরা দেখেছো ধাতব কার্বনেট, মানে কি, ধরো যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা কি বলি, ধাতব কার্বনেট, কারণ এই অংশটা ধাতু এবং এটা কি কার্বনেট। তো ধাতব কার্বনেট, বা এখানে আমি উদাহরণ হিসেবে নিয়েছি ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যখন তাপ দিবা, ঠিক আছে, আমরা সবগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো, হ্যাঁ, যে কেন এখানে তাপ দেওয়া লাগলো, তাপ দেওয়া ছাড়া কি এটা হবে না, এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই ধাতব কার্বনেটকে তাপ দিলে সেখানে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড, ওই ধাতবের অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। খেয়াল করো তো ভাইয়া, তুমি যদি চিন্তা করো এইটা হলো এ যৌগ, তাহলে এটা কি এ হবে? অবশ্যই না, কারণ এটা তো এর মতো দেখতে না, এটা হবে বি, এবং এইটাও তো এটার মতো দেখতে না, এটা হবে সি। তার মানে বিক্রিয়া করলো একজন, উৎপন্ন হলো ভিন্ন ভিন্ন দুই রকম জিনিস। এতটুকু বুঝতে পারছি, এটাই আসলে রাসায়নিক পরিবর্তন। এবং কেমিস্ট্রি মানে আসলে রাসায়নিক পরিবর্তন, কিছু বন্ধন ভাঙবে, কিছু বন্ধন করবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এগুলোর মধ্যে। তার আগে বলো তো ভাইয়া, আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, সেটা হলো যে এখানে কি এমন কোনো ঘটনা ঘটছে যে এই বিক্রিয়কে যেটা নাই উৎপাদে সেটা উৎপন্ন হয়েছে, মানে মৌল না, এরকম কিন্তু কখনোই হবে না। রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়ক সাইডে যারা থাকবে, উৎপাদ সাইডেও তারাই থাকবে। হ্যাঁ, তাদের স্ট্রাকচার চেঞ্জ হবে, তাদের
সঙ্গী চেঞ্জ করবে আর কি। যেমন এখানে ক্যালসিয়ামের সাথে কার্বন ছিল, অক্সিজেন সবাই একসাথে ছিল, কিন্তু এখানে কিন্তু সবাই একসাথে নাই। ক্যালসিয়ামের সাথে শুধুমাত্র অক্সিজেন আছে এবং কার্বনের সাথে অক্সিজেন এখানে আছে। বাট একটা কথা চিন্তা করো, এখানে ছিল ক্যালসিয়াম, এখানে ছিল কার্বন, এখানে ছিল অক্সিজেন, এখানেও ক্যালসিয়াম আছে, এখানে অক্সিজেন আছে এবং এখানেও কার্বন আছে। তার মানে এমন কোনো কম্পাউন্ড পাওয়া যায় না কিন্তু যেগুলো এখানে বিক্রিয়ক সাইডে নাই বা উৎপাদ সাইডে আছে। এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ একটা পার্সপেক্টিভ, মানে দেখার বিষয় আর কি। কারণ আমরা যখন সামনে ফিজিক্সে পড়বো বা কেমিস্ট্রিতেই পড়বো নিউক্লিয়ার রিয়েকশন, যেখানে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, এবং সেই নিউক্লিয়াসের পরিবর্তন ঘটলে তখন আমাদের বিক্রিয়ক সাইডে যেটা থাকে না উৎপাদে, সেটা উৎপন্ন হয়। এটা আমরা দেখবো, এটা আমরা আরও পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা আলোচনা করবো। তো রাসায়নিক পরিবর্তনে আমরা দেখলাম যে এখানে যেই এলিমেন্টগুলো ছিল এখানে ঠিক সেই এলিমেন্টগুলোই উৎপন্ন হয়েছে, বাট তাদের গঠন বিন্যাস, তাদের রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। ঠিক আছে, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি যে রাসায়নিক পরিবর্তন জিনিসটা আসলে কি। এখন রাসায়নিক পরিবর্তন কেন হয়, যে কেন তারা এই পরিবর্তনটা দেখাইলো, সেটা আমাদের বুঝতে হবে। এর পিছনে অনেক কারণ আছে, আমরা সবগুলা কারণ ভেঙে 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 আলোচনা ইনশাল্লাহ করব। তার আগে কিছু বেসিক আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সেই বেসিকগুলো বোঝানোর জন্য আমি সামনে যাই। প্রথম যে বেসিকটা আমাদের বুঝতে হবে, এই বেসিকটা হলো স্থিতিশক্তি, বা যাকে তোমরা বিভব শক্তি নামে চিনো সেইটা, আরটা হলো স্থিতিশীলতা মানে স্টেবিলিটি। এই দুটা টার্ম আমাদের জানতে হবে এবং এই লেভেল থেকে জানতে হবে, তোমাদের লেভেল থেকে জানতে হবে। স্থিতিশক্তি লিখি, স্থিতিশক্তি ও স্থিতিশীলতা। স্থিতিশীলতা মানে এই স্থিতিশক্তিকে তুমি বলতে পারো বিভব শক্তি বলতে পারো, কোনো সমস্যা নেই। মানে জমাকৃত শক্তি, যে শক্তি জমা আছে। আমরা সবাই জানি যে যান্ত্রিক শক্তি দুই রকমের হয়, স্থিতিশক্তি বা বিভব শক্তি এবং গতি শক্তি। গতি শক্তি তুমি দেখতে পারবা, মানে গতিতে চলতেছে একটা বস্তু, কিন্তু বিভব শক্তি তুমি দেখতে পারবা না। বিভব শক্তি জমাকৃত শক্তি, এটাকে আমরা কি বলতে পারি, এটা জমাকৃত শক্তি। জমা শক্তি ওই এলিমেন্ট বা ওই মৌলের মধ্যে জমা আছে, জমা শক্তি। এটা সহজেই বোঝা যায়, আমরা সবাই জানি যে একটা স্প্রিং, ধরো যে 1 2 3 4 একটা স্প্রিং এখানে আমি আঁকলাম, তাহলে এই স্প্রিংটাকে তুমি টানলা, এদিকে তুমি টানলা, অ্যাপ বলে তুমি টানলা, তো টানার পর কি হবে, স্প্রিংটা বড় হয়ে যাবে। তো বড় হয়ে গেলে কি হবে, দেখো এখানে তুমি বল প্রয়োগ করছো, বল স্মরণ ঘটছে, আর বল এবং স্মরণ যদি ঘটে তাহলে সেখানে কি হয়, কাজ হয়, আর কাজ করার সামর্থ্য শক্তি, তার মানে এখানে কিছু শক্তি কিন্তু জমা আছে। কথা কিন্তু বুঝো, যেখানে তুমি বল প্রয়োগ করছো এবং তার স্মরণ ঘটছে, আগে থেকে সে আগে ছিল এখানে, এখন স্মরণ ঘটছে, এক্সট্রা স্মরণ ঘটছে। তো স্মরণ ঘটার কারণে তার মধ্যে কাজ হয়েছে, আর কাজ করার সামর্থ্য কিন্তু শক্তি। তার মানে এখানে কিন্তু ওই কাজটা করছো, সেই কাজ করার কারণে যে শক্তিটা হয়েছে সেই শক্তি কিন্তু এখানে জমা আছে। যখনই তুমি এই বলটা ছেড়ে দিবা তখনই ওই শক্তিটা খরচ করে আবার সে আগের জায়গায় ফেরত আসবে, গতি শক্তি আকারে। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এবার একটু বুঝে দিই। এখন সরি, খেয়াল করো যে আমরা কি বলতেছিলাম, আমরা বুঝবো কি, আমরা বুঝবো স্থিতিশক্তি এবং স্থিতিশীলতা। এখন বলতে পারো ভাই এই দুটো টার্ম আসলে কেন শিখবো, বা এটি দেখতে তো একই লাগতেছে, স্থিতিশক্তি স্থিতিশীলতা যদিও দেখতে এক লাগতেছে, তারপর তারা এক না, একটা বিরাট পার্থক্য তাদের মধ্যে আছে। আচ্ছা, তার আগে আমি উদাহরণ দিই। ধরো এখানে একটা লোক আছে, আবার এখানে একটা লোক আছে, অন্য কাজ দিয়ে আর কি, এই সবুজ একটা লোক আর লাল একটা লোক। ধরলাম এই লাল লোকের কাছে আছে 100 টাকা, আর বললাম এই সবুজ লোকের কাছে আছে 50 টাকা। এখন আমাকে বলো তো ভাইয়া, একটা ন্যাচারাল হিউম্যান বিহেভিয়ার যদি আমরা বলে থাকি আর কি, এক্সেপশন চিন্তা না করি এখানে, সেটা হলো যে এখানে লাল লোকের কাছে টাকা বেশি আছে এবং সবুজ লোকের কাছে টাকা কি আছে, কম আছে। এখন বলো তো, যে টাকা যার কাছে বেশি আছে সেই কিন্তু নিজেকে অনেক ধনী মনে করবে, সে নিজেকে অনেক পণ্ডিত মনে করবে, তার অনেক পাওয়ার আছে, কারণ তার কাছে অনেক টাকা আছে, 100 টাকা। আর যে সবুজ লোক সে কিন্তু টাকা তেমন নাই, সে একটা বড় গলায় কথাও বলতে পারবে না, সে চুপচাপ থাকবে যে আমার কাছে তো টাকা পয়সা নেই, টাকার জন্যই আমার কাছে। সমাজটা আসলে এরকমই, যে এই লোকটা দেখতেছে ওর কাছে অনেক টাকা, তার মানে কি ও লাফাবে বেশি। কথা চিন্তা করো, কিন্তু ওর কাছে অনেক টাকা জমা আছে, তার মানে কি বললাম, ওর কাছে অনেক টাকা জমা আছে, তার মানে কি টাকা অনেক বেশি, টাকা ইনক্রিজ মানে টাকা অনেক বেশি আছে। তো টাকা যেহেতু অনেক বেশি আছে তার মানে সে লাফাবে বেশি,
মানে তার চলাচলার চালচলনটা অনেক মানে ভিন্ন রকম হবে, সে অনেক বেশি লাভ হবে, অনেক বেশি দৌড়াদৌড়ি করবে। মানে দৌড়াদৌড়ি বলতে বোঝাচ্ছি তার একটা মানে কি বলে এটাকে অনেক বেশি তার উচ্ছ্বাসিত থাকবে সে আর কি, ঠিক আছে, টাকা অনেক বেশি আছে তার কাছে, তো তার স্টেবিলিটি কিন্তু ততই কম হবে। কথাটা কিন্তু বুঝো ব্যাপার কি বলছে। স্টেবিলিটি মানে কি? স্থিতিশীলতা, তার মানে এক জায়গায় চুপ করে থাকার ক্ষমতা। সে স্টেবল, সে কাউকে ডিস্টার্ব করতেছে না। এখন তার কাছে তো টাকা বেশি, এখন সে তো সবাইকে ডিস্টার্ব করবেই, কারণ তার কাছে টাকা অনেক আছে, সে চারপাশে বলে বেড়াবে, ঠিক না? কিন্তু কিন্তু এই যে 50 টাকার যে লোকটা আছে, ওর কাছে কিন্তু টাকা কম। তো টাকা যদি কম থাকে, ও কিন্তু চুপচাপ থাকবে, ওর খরচ করার প্রবণতা কম। ওর কাছে 100 টাকা আছে, ও গণহারে খরচ করবে, মানুষকে দেখা হলেই 10 টাকা দিয়ে দিবে। বাট এই লোকটা কিন্তু সেটা করবে না, ওর কাছে টাকা কিন্তু কম, এই জন্য কিন্তু খরচ করার প্রবণতাও কম। সে এক জায়গায় চুপ করে বসে থাকবে, নিজের ঘরে চুপ করে বসে থাকবে, এই জন্য তার স্টেবিলিটি কিন্তু কি বেশি। স্টেবিলিটি কিন্তু বেশি। আমি কি বোঝাতে পারছি যে স্থিতিশক্তি বা বিভব শক্তি এবং স্থিতিশীলতা বা স্টেবিলিটির সাথে সম্পর্কটা কিরকম? একদম ডিরেক্টলি ব্যস্তানুপাতিক, যে ও বাড়লে ও কমতেছে, ও কমলে ও বাড়তেছে। তা আমরা কি বলতে পারি এই স্থিতিশক্তিকে আমরা প্রকাশ করতে পারি পটেনশিয়াল এনার্জি দ্বারা, মানে বিভব শক্তি, আর স্থিতিশীলতাকে প্রকাশ করতে পারি আমরা স্টেবিলিটি এস দ্বারা। তা আমরা বলতে পারি যে পটেনশিয়াল এনার্জিটা স্টেবিলিটির ব্যস্তানুপাতিক। কারণ এখন এখান থেকে আমরা বলতে পারি যে স্টেবিলিটি যদি বাড়ে তাহলে পটেনশিয়াল এনার্জি কি হবে? কমবে, কারণ একে অপরের ব্যস্তানুপাতিক। উল্টা, ও বাড়লে ও কমবে, ও কমলে ও বাড়বে। আমরা কি বুঝতে পারছি ব্যাপারগুলো? অবশ্যই আমরা বুঝতে পারছি যে ইনশাল্লাহ এগুলো আমরা বুঝবো যে যার কাছে যত বেশি শক্তি, তার খরচ করার প্রবণতা তত বেশি। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? তো মনে রাখবা যে জমা শক্তি যত বেশি, খরচ করার প্রবণতা তত বেশি। এখন খরচ করবে কিভাবে? আমরা তো পড়তেছি এখানে এলিমেন্ট বা মৌলগুলোকে নিয়ে। তাহলে একটা মৌলের মধ্যে যদি অনেক বেশি শক্তি থাকে, তাহলে সে কিভাবে খরচ করবে? সে বিক্রিয়া করে খরচ করবে। তার মানে এখানে মৌলের ক্ষেত্রে সেটা কি করবে? বিক্রিয়া করে সে খরচ করবে। সে কি করবে? বিক্রিয়া করে খরচ করবে। আশা করি আমরা বুঝতে পারতেছি এখন যে কেমিক্যাল রিঅ্যাকশন কেন হয়, এগুলো আমরা আস্তে আস্তে আসবো। আমরা স্থিতিশক্তি এবং স্থিতিশীলতার মধ্যে সম্পর্কটা আশা করি আমরা বুঝতে পারছি, এবং এই লেখাগুলোকে আমি সামারি করে সামনে দিয়ে দিয়েছি, তোমাদের দেখবা। এখানে দেখো আমি বলতেছি যে শক্তি যদি বেশি হয় তাহলে বেশি স্থিতিশক্তি মানে কি? অস্থির বেশি, তার খরচ করার প্রবণতা বেশি, তার মানে বিক্রিয়া করার প্রবণতা বেশি থাকবে। এবং স্থিতিশীলতা কিন্তু কি? কম, মানে স্টেবিলিটি কিন্তু কম। আর যদি শক্তি কম হয়, তার মানে কি? শক্তি কম মানে সে কম বিক্রিয়াশীল, কারণ কি? তার স্থিতিশীলতা অনেক বেশি, সে সহজে বিক্রিয়া করবে না, সহজে বিক্রিয়া করতে চাইবে না। এটাই উদাহরণ চিন্তা করো। এই উদাহরণটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এই উদাহরণটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো আমরা অনেক। এখানে দেখো, এই যে হাইড্রোজেন আর এই যে অক্সিজেন পরস্পর বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করার পরে তারা মানে বিক্রিয়া এখনো করে নাই নর্মালি, এই হাইড্রোজেন এবং অক্সিজেন উচ্চ স্থিতিশক্তি, কারণ এদের স্থিতিশক্তি অনেক বেশি, ঠিক আছে? স্থিতিশক্তি কি অনেক বেশি। তো এরা কি চাইবে? বিক্রিয়া করতে চাইবে, এবং বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বিক্রিয়া করে তারা পানি উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। মানে কথাটা এরকম যে তুমি একটা পাত্রে তুমি হাইড্রোজেন দিলা, তুমি অক্সিজেন দিলা, কেন তার পানি হবে? প্রশ্ন আসে না যে ভাই হ্যাঁ বুঝলাম পানি হলো, ঠিক আছে, তো কেন হলো? হোয়াই পানি? মানে তার দরকার কি ছিল পানি হওয়া? তারা তো গ্যাস, দেখো চিন্তা করো, তারা কিন্তু গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, অক্সিজেন এখানে গ্যাস ধরা আছে। তো কেন তার মানে গ্যাস থেকে তার পানিতে কনভার্ট হলো? তারা তো গ্যাসই ভালো ছিল, কারণ গ্যাসটা কি বেশি স্টেবল হয়, কারণ গ্যাস একে অপর থেকে দূরে থাকে, ঠিক আছে? তো এদের মধ্যে কোনো আকর্ষণ শক্তি নাই। তো তারা কেন, কোন বলের কারণে বা কেন তারা আসলে পানি হলো এখানে? এইগুলোর অ্যান্সার আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো। একটা অ্যান্সার আমরা পাইলাম, তাও ঝাপসা, এটার ডিটেলস অ্যান্সার আমি লাস্টে রাখছি, ওটা আমরা সেখানে আলোচনা করবো আর কি। হ্যাঁ, লাস্টে আমি আজকের ক্লাসে লাস্টে রাখছি, এটা আমি এখানে আলোচনা করবো যে কেন পানি হচ্ছে। বাট আপাতত আমরা এতটুকু ব্যাখ্যা মানতে পারি যে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কিন্তু স্থিতিশক্তি অনেক বেশি, তো খরচ করার প্রবণতাও বেশি। তো যখনই তারা পানি হয়ে যায় তখন তারা কি? স্থিতিশীল হয়ে যায়। তো এটা একটা কারণ যে আমার আগে ছিল অনেক শক্তি বেশি, তা আমি কি চাইবো? নর্মালি দেখো, তুমি মানুষ হিসাবে কি চাও? ধরো তুমি তুমি কি চাও? তুমি চাও স্টেবল হইতে। হ্যাঁ, তুমি বলবে আমি তো টাকা বেশি চাই, আসলে টাকা তো উদাহরণ হিসাবে ছিল, মানে তুমি চাও স্টেবল হইতে। কি হইতে চাও? তুমি স্টেবল হইতে চাও।
তার মানে আমরা পৃথিবীর সবাই, আমি তুমি এবং আমাদের মৌল পরমাণু সবাই চায় স্টেবল হইতে, সবাই চায় সাম্য অবস্থায় আসতে। এই জন্য কিন্তু সবাই চায় যে তাদের মধ্যে সর্বনিম্ন শক্তি থাকুক। কথাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, একদম খাতা নোট করে রাখতে হবে যে সবাই চায় তাদের মধ্যে শক্তি কম থাকুক। কারণ শক্তি কম মানে কি, খরচ করার প্রবণতা কম, আর খরচ করার প্রবণতা কম মানে হলো তাদের স্ট্যাবিলিটি কিন্তু অনেক বেশি। এই লাইনটা কিন্তু এখানে আমি লিখেছি যে স্থিতিশক্তি যত কম, স্থিতিশীলতা তত বেশি। পদার্থ বা যৌগ নিজেকে এমন অবস্থায় রাখতে চায় যেখানে তার শক্তি সবচেয়ে কম থাকে, মিনিমাম থাকে, এবং স্থিতিশীলতা অনেক বেশি থাকে। এটাই আসলে আমাদের মূল কারণ একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য। মানে মূল কারণগুলোর মধ্যে একটা হলো এটা, যে যখন রিয়েক্টেন্ট সাইডের প্রোডাক্টগুলো থাকে এ থেকে বি হয়, আমরা দেখেছিলাম এখানে দেখো এই এ থেকে বি হচ্ছে এ প্লাস বি ইজিক্যাল টু সি প্লাস ডি। তো এখানে সে হয়তো স্থিতিশক্তি অনেক বেশি ছিল, এই জন্য কি খরচ করার প্রবণতা বেশি, এবং সেখান থেকে তারা সি এবং ডিতে পরিণত হয়েছে এবং এটা মোর স্টেবল হয়েছে। ঠিক আছে, এটা সবসময় সত্য হবে এরকম না, ব্যতিক্রম থাকতে পারে। এটা একটা মেজর কেস আমি বললাম আসলে যে হ্যাঁ। আর আমরা এই সত্য যে পড়লাম স্থিতিশক্তি এবং স্থিতিশীলতা, এটা সারা জীবনই মানবে, সব ক্ষেত্রেই মানবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এই বেসিকগুলো আলোচনা করতেছি এবং এগুলো আমরা সামনে ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে, এখন আমরা আশা করি এটা বুঝতে পারছি সবাই, আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার এই সম্পর্কে। এবার হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য বোঝার জন্য। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি আসলে কি, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় বহুত ভাইয়া অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি কি, আসলে কিছুই না। তোমার আমার সবারই একটা ইন্টারনাল এনার্জি আছে। কেমনে? ধরো একটা বস্তু আমি আঁকলাম, একটা গোলাকার বস্তু আঁকলাম, ঠিক আছে, এখানে আমি একটা সলিড একটা আয়তাকার বস্তু আঁকলাম ধরো, ঠিক আছে। ধরো একটা ক্যালকুলেটর, ঠিক আছে, এটা ক্যালকুলেটর, এটা একটা ধরো যে পানির কণা ধরতে পারো, কোনো সমস্যা নেই। পানির একটা বুদবুদ, ঠিক আছে, স্মল ড্রপ। পানির একটা বুদবুদ না, আসলে পানির একটা ফোঁটা, স্মল ড্রপ। বুদবুদ মানে তো সেখানে গ্যাস থাকবে, স্মল ড্রপ। আর ধরো একটা ক্যালকুলেটর। কেন চিন্তা করো, কেন এগুলো পড়াচ্ছি, খুব ইম্পর্টেন্ট। দেখো চিন্তা করো, ইন্টারনাল এনার্জি বলতে বোঝাচ্ছি কোনো সিস্টেমের সব পরমাণু। দেখো কোনো সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, এই যে স্মল ড্রপ, এটা একটা সিস্টেম। আমি মানুষ, আমি একটা হিউম্যান সিস্টেম, ঠিক আছে। সিস্টেম মানে বস্তু বা পদার্থ। ক্যালকুলেটর একটা সিস্টেম। এই যে সিস্টেমগুলো, এই সবগুলো সিস্টেমই তো তৈরি হয়েছে অনুপরমাণু নিয়ে, তাই না? তো অনুপরমাণুর মধ্যে কিন্তু এক ধরনের শক্তি সব সময়, মানে এটা সর্বদাই নিহিত থাকবে, সব সময় থাকবে। এটা কিছু করো আর না করো, তোমার আমার শরীরের মধ্যে একটা কি আছে, একটা ইন্টারনাল এনার্জি আছে, কিন্তু ওটি আসলে অভ্যন্তরীণ শক্তি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ইন্টারনাল এনার্জি পাইলে কোত্থেকে? এটা প্রশ্নটার অ্যান্সার দেওয়া খুবই সোজা, যদি তুমি একটু চিন্তা করো। তোমরা হয়তো পরমাণুর গঠন সম্পর্কে মোটামুটি জেনেছো, না জানলেও তারপর একটু বলি। আসলে আমরা এখানে এগুলো আলোচনা করার বিষয় না, তারপর আমি একটু ছোট করে বলে দিই আর কি, যে এই যে পরমাণুর মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, আর এদের বাইরে কি আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। একটা জিনিস জেনে রাখবা, এই যে প্রোটন, এই যে আমাদের এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, এই বাইরে কি আছে, ইলেকট্রনগুলো আছে। চিন্তা, এগুলোর কিন্তু কোনোটাই আসলে স্টেবল না। স্টেবল বলতে আমি বুঝাচ্ছি যে তারা কিন্তু কখনোই স্থির না। এই ইলেকট্রনও ঘুরতেছে, তার নিজকে চারদিকে ঘুরতেছে, আবার এই নিউক্লিয়াসকে ঘিরেও ঘুরতেছে। আবার এই যে প্রোটন এবং নিউট্রন, এগুলো আবার তৈরি হয় কোয়ার্ক নিয়ে, এই কোয়ার্কগুলো কিন্তু চারপাশে ঘুরতেছে। আসলে এই পুরা নিউক্লিয়াসের যে পরমাণু যে নিউক্লিয়াস থেকে শুরু করে পরমাণু শক্তি স্তর, এগুলো কোনো কিছুই আসলে স্থির না, সবাই ঘুরতেছে। তা আমার বডি, তোমার বডি, ক্যালকুলেটরের বডি, স্মল ড্রপের বডি, পৃথিবীর সব কিছুই তো আসলে অনুপরমাণু দিয়ে তৈরি, তাই না? ওই করসপন্ডিং অনুপরমাণু। আর অনুপরমাণু মানে কি, এগুলো এই গঠন, আর এই গঠন মানে কি, সবসময় তারা ঘুরতেছে। তার মানে এই যে একটা ঘোরা, এই ঘোরার কারণে শক্তি উৎপন্ন হচ্ছে না, ওই শক্তিগুলো আসলে অভ্যন্তরীণ শক্তি হিসাবে জমে আছে। তোমাকে মোটামুটি বুঝতে পারছো? হ্যাঁ, মোটামুটি বুঝতে পারলেই হবে এই জিনিসটা, আশা করি বুঝতে পারছি। এটা একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে, তোমাদের জাস্ট গল্প আকারে বলি, এটা নোট করার দরকার নাই, এটা তোমরা সার্চ করলে পেয়ে যাবা, যে ব্রাউনিয়ান মোশন নামে একটা মোশন আছে, ব্রাউনিয়ান গতি। এটা আসলে কিরকম, মানে বিজ্ঞানী ব্রাউনিয়ান চিন্তা করছিল যে একটা শান্ত, সহজ করে বলি, হ্যাঁ সহজ করে বলি, ধরো যে একটা কি বলে এটাকে, ইউটিউব আকৃতির একটা শেপ, হ্যাঁ একটা বিকার। এই বিকারের মধ্যে তিনি পানি নিছে, পানি, শান্ত পানি, কি নিছে, শান্ত পানি নিছে, শান্ত পানি। এই পানির মধ্যে তিনি করছে একটা ফুলের রেণু আছে না, খুবই ছোট, চোখে দেখা যায় না, দেখা যায় না, এরকম একটা ফুলের রেণু ছেড়ে দিচ্ছে, ফুলের রেণু, হ্যাঁ এটা ফুলের রেণু ছেড়ে দিচ্ছে, মানে খুবই ছোট, মানে এটা তো আমি এখানে আঁকছি, এটা এর থেকেও ছোট আর কি, মানে খুবই ছোট আর কি ফুলের রেণুটা। এই ফুলের রেণু ছেড়ে দেওয়ার পর তিনি দেখছে এই শান্ত পানি, এটা কি একদম শান্ত পানি, এই শান্ত পানির মধ্যে তিনি একটা ফুলের রেণু ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর দেখলো এই ফুলের রেণুটা কাঁপতেছে, কি করতেছে, কাঁপতেছে, মানে কি নড়তেছে। তিনি চিন্তা করলো যে আসলে পানি তো স্টেবল আছে, পানি তো নড়তেছে না, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। তিনি এমনভাবে সিস্টেমটা সাজাইছে,
কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, তারপরও তিনি দেখেছে যে পানির অণুটা কিন্তু কাঁপতেছে। তখন তিনি আসলে বুঝতে পারলো যে প্রত্যেকটা অণু পরমাণুর মধ্যেই একটা নিজস্ব গতি থাকে, একটা নিজস্ব মোশন থাকে। এটা আমরা খালি চোখে দেখি না, বাট সেটা আছে। এই যে যখন ছোট্ট জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে, এটা বোঝা গেছে। বা তুমি আমি তো আমাদের ভরই তো অনেক বেশি, তো আমাদের এই ভরের তুলনায় আমরা আমাদের যে গতি ওটা আমরা ফিল করতে পারবো না, অনুপরমাণু গতি। বাট আমাদের কিন্তু সেই শক্তিটা কিন্তু অলরেডি আছে। এরকম শক্তিকে আমরা কি বলতে পারি? ইন্টারনাল এনার্জি বলতে পারি। ঠিক আছে, যাই হোক, এগুলো আমরা পড়বো সামনে ইনশাল্লাহ। এখন দেখো আমি যেটা বলতেছিলাম, সংজ্ঞাটার দিকে দেখো, সংজ্ঞাটা কি বলতেছে, এক মিনিট। সংজ্ঞাটা বলতেছে, তোমাকে খেয়াল করো, সংজ্ঞাটা বলতেছে যে ইন্টারনাল এনার্জি হলো কোনো সিস্টেমের সব পরমাণু বা অণু এবং আয়নের অভ্যন্তরীণ গতিজ শক্তি বা কাইনেটিক এনার্জি নড়তেছে, এবং পটেনশিয়াল এনার্জি। অবশ্যই তাদের মধ্যে বিভব শক্তি আছে, বস্তু আছে মানে তাদের মধ্যে বিভব শক্তি আছে, তাদের মধ্যে একটা শক্তি জমা আছে, এটা বস্তু মাত্র শক্তি জমা আছে, তাই না? তাহলে এই শক্তির সমষ্টি আসলে কি? অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তিও দায়ী রিয়াকশন হওয়ার জন্য। কিভাবে? ঠিক আছে, চলো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। চিন্তা করো, আমরা আসলে কিভাবে চিন্তা করবো। ধরো তোমার কাছে একটা বিক্রিয়া আছে, কি আছে? একটা বিক্রিয়া, এক মিনিট, সরি। এখন দেখো তোমার কাছে একটা বিক্রিয়া আছে। ধরো তোমাকে আমি বললাম যে এ বিক্রিয়ক এ আর এ, ধরো এরকম, ঠিক আছে? এটা একটা বিক্রিয়ক, আর হলো এ আর এ বিক্রিয়া করতেছে বি আর বি এর সাথে, বি আর বি। কোনটা হাইড্রোজেন অক্সিজেনের মতো আর কি। তো এটা হাইড্রোজেন, এটা অক্সিজেন। হাইড্রোজেন কিভাবে থাকে? এই যে হাইড্রোজেন অণু না, এই যে হাইড্রোজেন কিভাবে থাকে। আর অক্সিজেন কিভাবে থাকে? অক্সিজেন ডাবল বন্ড থাকে, এই এই অক্সিজেন, ঠিক আছে? এইভাবে অক্সিজেন থাকে, হাইড্রোজেন আর অক্সিজেন এইভাবে ধরতে পারো, ওকে? একই কথা। তা আমি এখানে হাইড্রোজেন অক্সিজেন তো বলতেছি না, আমি এখানে নর্মালি বলতেছি। দেখো এরা যখন বিক্রিয়া করবে তখন কি হবে, এটা আমাদের মূল আলোচনার বিষয়। ধরো তোমাকে আমি বললাম যে এ আর এ এবং বি আর বি যখন বিক্রিয়া করলো তখন তারা তৈরি করলো এ বি, এ বি। দেখো স্ট্রাকচার কিন্তু ভিন্ন হয়ে গেছে, কিন্তু এখানেও এ ছিল, এখানেও বি ছিল, এখানেও এ আছে, এখানেও বি আছে, বাট তাদের দেখতে কি আছে এখন? ভিন্ন হয়ে গেছে। এটা তো কেমিক্যাল রিঅ্যাকশন, তাই না? পড়ে আসলাম আমরা। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, দেখো কি বোঝাচ্ছি আমি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এক মিনিট, দেখো আমি বললাম যে এই যে এ পরমাণুটা, এই যে পরমাণুটা, এখানে আছে বি পরমাণু, এখানে বি পরমাণু আছে। আমরা সবাই জানি এদের মধ্যে কি আছে, এদের একটা অভ্যন্তরীণ শক্তি আছে না? অভ্যন্তরীণ শক্তি আছে, এটা পড়ে আসলাম আমরা। এই এ পরমাণুর অভ্যন্তরীণ শক্তিকে আমি বললাম 25 জুল, ধরো আর কি, আমরা ধরে নিছি। এটাকে আমরা বললাম 25 জুল। এবং এ আর এ যে বন্ধন করছে, এদের মধ্যে যে বন্ধন শক্তি, এটাকে আমরা কি বলতে পারি? বন্ধন শক্তি। কারণ এরা একে অপরের সাথে যুক্ত আছে, আর যুক্ত থাকা মানে কি? এদের একটা বন্ড এনার্জি আছে, তাই না? ধরো যে ধরলাম যে এই লোকটা আর এক লোকটা একে অপরকে ধরে আছে, এভাবে সুতা দিয়ে তারা কি করছে? ধরে আছে। তো কি সেও একটা বল দিচ্ছে এবং সে একটা বল দিচ্ছে, এই জন্যই তো সুতাটা টান টান হয়ে তারা ধরে রাখতে পারতেছে। তার মানে এদের একটা শক্তি আছে না? এই শক্তিটা কিন্তু এখানে আছে, কারণ ও কিছু শক্তি দিছে, ও কিছু শক্তি দিছে, দুজনের শক্তি মিলে এখানে ক্রিয়া করতেছে। এমন তুমি যদি এই ওষুধ শিখতে চাও, তোমাকে তাদের দেয়া শক্তি থেকে বেশি শক্তি দিতে হবে, তাহলেই কেবল এবং কেবল মাত্র এটা ভাঙতে পারবে। তার মানে এইটাকে আমরা বলি বন্ড এনার্জি বা বন্ধন শক্তি। এই বন্ধন শক্তি আমি ধরে নিলাম এই 25, এই 25, দুজনে 25 দিছে, তার এখানে ধরলাম যে 50 জুল তাদের শক্তি আছে। বিয়েরটাও সেম, ধরো বিয়ের মধ্যে আছে 10 জুল করে, 10 জুল আর 10 জুল তাদের অভ্যন্তরীণ শক্তি, আর তাদের বন্ধন শক্তি তারা কতটুকু হবে? তাহলে 20 জুল হবে। মানে ওর ক্যাপাবিলিটি হলো 10 জুল দেওয়ার, ওর 10 জুল দেওয়ার, মানে দুজনে একই পরমাণু, তো দুজনে মিলে 20 জুল দিয়ে তারা স্টেবল রাখছে। যখন তারা এ আর বি উৎপন্ন হলো, যখন তারা কি উৎপন্ন হলো? এ আর বি উৎপন্ন হলো। আসলে এ আর বি উৎপন্ন হওয়া মানে কি বলতো? এখানে কিন্তু কিছু বন্ধন ভাঙছে, দেখো এ আর এ ভাঙতে হয়েছে, মানে এই রিয়েকশনটা কিভাবে হয়েছে? অ্যাকচুয়ালি এ আর এ ভাঙছে, বি আর বি ভাঙছে, ভাঙার পরে এর সাথে আবার বি যুক্ত হয়েছে, এর সাথে আবার বি যুক্ত হয়েছে। তো প্রথম হলো কি? এ আর বি ভাঙছে, বি আর বি ভাঙছে, ভাঙার পরে আইসা আবার এ আর বি যুক্ত হয়েছে, এ আর বি কি হয়েছে? যুক্ত হয়েছে। দুটো ঘটনা ঘটছে, কিছু বন্ধন ভাঙলো, কিছু বন্ধন গড়লো। এটাই আসলে রাসায়নিক বিক্রিয়া, কিছু বন্ধন ভাঙা, কিছু বন্ধন করা, এবং এটাই আসলে কেমিস্ট্রি। যাই হোক, এখন এ শক্তি ছিল আমাদের 25 জুল আর বি ছিল আমাদের 10 জুল। দেখা গেল এদের বন্ধন শক্তি হওয়ার কথা 35 জুল, বাট ধরো যে তোমার হয় হলো 35 জুল হওয়ার কথা, বাট এদের ক্ষেত্রে তোমার শক্তি হয় হলো তোমার 15 জুল, 15 জুল।
কিছু শক্তি তারা বের করে দিছে। কি করে দিছে? শক্তি তারা বের করে দিছে, শক্তি নির্গত, শক্তি বের করে দিছে। এখন ব্যাপারে কেন বের করে দিছে? দেখো অনেক কারণে ব্যাখ্যা দেওয়া যায় এটার। একটু আগে আমরা কি বললাম যে শক্তি যত বেশি তত স্টেবিলিটি কম। এখন এখানে তাদের স্টেবিলিটি কম ছিল, এখন তারা চাইতেছে স্টেবল হইতে। স্টেবল হইতে হলে কি করতে হবে? শক্তি বের করে দিতে হবে, শক্তি কমাতে হবে সিস্টেমের। শক্তি যদি কমাতে পারে তাহলেই তো তাদের স্টেবিলিটি বাড়বে। এই কারণে হতে পারে শক্তি তারা বের করে দিচ্ছে। আশা করি বুঝতে পারছি যে অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি কিভাবে একটা বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এতটুকু আমাদের আশা করি ক্লিয়ার যে হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। রাসায়নিক বিক্রিয়া কি ঘটে? রাসায়নিক বিক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। আমি এখানে আবার একটু আমি জিনিসটা আলোচনা করি আমাদের বোঝার সুবিধার্থে। 1 মিনিট। দেখো আমরা এটা বুঝতে পারলাম যে আসলে এখান থেকে আমি একটু লিখে দিই যে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। ঠিক আছে, আসলে আমরা কি পড়তেছি? আমরা হয়তো ট্র্যাক থেকে 2 চলে গেছি, আসলে দূরে যাইনি। আমরা প্রথমে পড়লাম যে স্ট্যাবিলিটি এবং স্থিতিশক্তি আসলে কি, এবং তার আগে আমরা পড়ে আসলাম যে খেয়াল করো একটু আগের স্লাইডটা জানতে চাই আমি আবার। এর আগে পড়ে আসলাম আমরা কি রাসায়নিক পরিবর্তন জিনিসটা আসলে কি, ঠিক আছে, এবং কেন হয় সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। এবং কেন হয় বলতে গিয়ে আমরা বললাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া স্থিতিশক্তি এবং স্থিতিশীলতার মধ্যে পার্থক্যটা আসলে কি, এবং সেগুলো আমি আলোচনা করলাম। এবং পরবর্তীতে আমরা বললাম যে এগুলো ব্যাখ্যা করলাম, এবং অভ্যন্তরীণ শক্তি আসলে কি সেটা আমরা আলোচনা করলাম, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া অভ্যন্তরীণ শক্তি কিভাবে পরিবর্তন হয়। যেমন এ আর বি, এ মিলে বিক্রিয়া করছে বি আর বি এর সাথে, তখন তারা নতুন একটা কম্পাউন্ড এ আর বি তৈরি করছে এবং সেখানে কিছু শক্তি তারা বের করে দিছে। ঠিক আছে, তার মানে দেখলাম যে আগে ছিল অভ্যন্তরীণ শক্তি 50 জুল 20 জুল করে, এখন আছে 15 জুল। তার মানে কি হলো? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটলো। রাসায়নিক বিক্রিয়া মানে হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটা। এবার আরো কয়েকটা কি টার্ম আমি লিখে দিই। দেখো আমি বলে আসলাম যে রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমাদের কি হয়, কিছু বন্ধন ভাঙে, কিছু বন্ধন গড়ে। তার মানে কেমিস্ট্রি বা রসায়ন মানে আমি যদি বলতে পারি, বা রাসায়নিক বিক্রিয়া যদি বলি যে বিক্রিয়া আসলে কি, বিক্রিয়া হলো কিছু বন্ধন ভাঙা, কিছু বন্ধন ভাঙা এবং কিছু বন্ধন গড়া। এটা সবচেয়ে সুন্দর টার্ম। ঠিক আছে, কিছু বন্ধন গড়া, এবং কিছু বন্ধন ভাঙা, এটাই আসলে আমাদের কেমিস্ট্রি বা বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন, যে কিছু বন্ধন গঠন হবে এবং কিছু বন্ধন গড়বে। এটা মুছে দিয়ে বোঝা যাচ্ছে না? কিছু বন্ধন গড়া বা কিছু বন্ধন গঠন। ঠিক আছে, কিছু বন্ধন গড়া বা কিছু বন্ধন গঠন, এটি আসলে বিক্রিয়া। এখন একটা চিন্তা করো তো, যে আরেকটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হলো যে এই বন্ধনটা তুমি ভাঙবা, আর এই বন্ধন তুমি গড়বা। একটা জিনিস যদি ভাঙতে চাও, তোমাকে কি শক্তি দিতে হবে না শক্তি নিতে হবে? দিতে হবে। কারণ তুমি বলছিলাম দেখো যে এই লোকটা টানটানি করতেছে সুতাটা ধরে। এখন তুমি যদি সুতাটা ভাঙতে চাও, তোমাকে বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে বন্ধন যখন ভাঙে তখন কি করতে হয়? বাহির হতে, কি বলতে পারছি আমরা, যে বন্ধন যখন ভাঙে তখন বাহির হতে শক্তি প্রদান করতে হয়। কি করতে হয়? শক্তি প্রদান করতে হয়। শক্তি প্রদান করতে হয়। ঠিক আছে, আবার উল্টাটা কি তাহলে? কিছু বন্ধন যখন গড়বে, তো যখন তারা কিছু বন্ধন গড়বে তখন তারা কি করে? শক্তি রিলিজ করে দেয়, তাই না? কারণ শক্তি কমাতে হবে তাদেরকে, কারণ তারা তো এখানে শক্তি অনেক বেশি ছিল, আর শক্তি বেশি মানে কি? স্টেবিলিটি কম। এখন তারা চাইবে শক্তি কমাইতে, স্টেবিলিটি অর্জন করতে। সবাই তো চায়, পৃথিবীর সবাই চায় আমরা সাম্য অবস্থায় থাকি, আমরা স্টেবল থাকি, আমরা স্থিতিশীল থাকি, আমরা কাজ না করে শুয়ে বসে থাকি। তো এখন তারা কি করবে? তারা এ আর বি যখন তৈরি করবে তখন তার শক্তি কি করবে? কমাই দিবে। আর শক্তি কমানো মানে কি? শক্তি তারা বের করে দিচ্ছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে বন্ধন যখন গড়বে, যখন বন্ধন নতুনভাবে তৈরি হবে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে শক্তি নির্গত হবে, অতিরিক্ত শক্তি কি হবে? নির্গত হবে, অতিরিক্ত শক্তি বের হবে, এই দুটা প্রসেসের নাম আছে, সুন্দর নাম। কি নাম? দেখো, এই যে বাইরে শক্তি প্রদান করতেছি, এটাকে আমরা বলি তাপ হারি বিক্রিয়া। কি বলা হয় এটাকে? তাপ হারি প্রসেস বা তাপ শোষী। তাপ হারি বা আমরা বলতে পারি কি? তাপ শোষী। কি বলতে পারি এটাকে আমরা? তাপ শোষী। কি বলতে পারি আমরা? তাপ শোষী বলতে পারি। এখন দেখো আবার এটা প্রসেসের নাম কি? যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলবো
তাপ উৎপাদী। কি বলবো এটাকে আমরা? তাপ উৎপাদী, তাপ উৎপাদী, তাপ উৎপাদী। দেখো আবার একটু বুঝি যে কিছু বন্ধন ভাঙা মানে হলো, ভাঙা মানে শক্তি তোমাকে প্রদান করতে হবে, শক্তি তোমাকে এক্সট্রা দিতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলতেছি? বাহির হতে শক্তি প্রদান করতে হবে। এই প্রসেসকে আমরা বলি তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়া, তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়া। কারণ সে তাপ কি করছে? শোষণ করছে, শোষণ করে ভাঙছে। এখানে শক্তি উৎপন্ন হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে, এই জন্য আমরা তাকে কি বলতেছি? শক্তি কি আকারে উৎপন্ন হবে? তাপ আকারে উৎপন্ন হবে, ঠিক আছে? তো সেটা কি? তাপ উৎপাদী। আমরা কি বুঝতে পারছি? তাপ উৎপত্তির ইংলিশ নাম হলো তোমার এক্সোথার্মিক, এক্সোথার্মিক। এটা হলো তোমার এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক। আশা করি আমরা বুঝতে পারছি এতটুকু পড়া। সরি। এখন দেখো আমরা এটা যদি বুঝতে পেরে থাকি, এবার আমি আরেকটা টার্ম নিয়ে আলোচনা করবো, সেটা হলো কলিশন। এবার আসো আমরা এক নতুন টার্ম নিয়ে আলোচনা করি, সেটা হলো সংঘর্ষ। এগুলো কিন্তু তোমাদের বুঝতে পারবে, হ্যাঁ? না বুঝলে তোমরা আসলে এই কেমিক্যাল রিঅ্যাকশন পরে মজা পাবা না, তোমাদের মনে অনেক প্রশ্ন থেকে যাবে আসলে যে কেমিক্যাল রিঅ্যাকশন কেন হয়, কি কারণে হয়। সংঘর্ষ বা কলিশন সম্পর্কে আমরা আলোচনা করবো, ঠিক আছে? সংঘর্ষ মানে কি? মারামারি, তাই না? সংঘর্ষ মানে কি? সংঘর্ষ মানে হলো মারামারি, সংঘর্ষ মানে হলো মারামারি। কেমিক্যাল রিঅ্যাকশন যখন হয় তখন মারামারি ঘটে, অ্যাকচুয়ালি মারামারি। এ কথা মানে কি বলতে পারবা? মানে হলো, চিন্তা করো, সবাই চিন্তা করো আগে যে সংঘর্ষ কেন বললাম। চিন্তা করো, দেখো, ধরো এ এর সাথে বি আছে বন্ধন হিসেবে, ঠিক আছে? আমি এখন এলিমেন্ট দিয়ে দেখাচ্ছি না আপাতত। তারপর তোমাকে আমি বললাম যেখানে সি আছে, তো মিলে কি করবে? মিলে তৈরি হলো আমাদের এর সাথে সি, আর হলো কি বি একলা হয়ে গেল। এটা একটা বিক্রিয়া, তাই না? এটা একটা বিক্রিয়া। কি হলো? এখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এলিমেন্ট সেগুলাই আছে, এবং এটা কেমিক্যাল রিয়াকশন। এর সাথে বি ছিল, তারপর সি আছে। দেখো আমরা এভাবে বলতে পারি না যে সি এর সাথে এবি মারামারি করছে, তখন কি করছে? সি এই বিটাকে ভেঙে দিছে, ভেঙে বি এর জায়গায় সে রিপ্লেস হয়ে গেছে, সে বসে গেছে। তাহলে এইটাও কিন্তু বলা যায়, এবং এটাই অ্যাকচুয়ালি হয়। এটাকে আমরা বলি সার্থক সংঘর্ষ। যে আমরা আসলে সংঘর্ষ কথাটা মানি হলো কলিশন। যে ধরো তোমাকে আমি বললাম এখানে কিছু এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলো পরস্পর পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে, কলিশন করবে, সংঘর্ষ করবে। মানে কি? ধাক্কা দিবে, একেবারে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পরে তারা কি করবে? তারা বিক্রিয়ক উৎপন্ন করবে। ধরো বিক্রিয়ক তো এইভাবে হবে না, বিক্রিয়কটা আমি তোমাকে অন্য কাজে দেখাই। আমি এইভাবে দেখাই। আচ্ছা, এক কাজ করে দাঁড়ো, 1 মিনিট, সরি বা দাঁড়ো, এটাকে আমি সুন্দরভাবে বুঝাচ্ছি আরেকটু, ঠিক আছে? তোমাকে আমি বললাম যে এখানে তোমার বিক্রিয়কগুলো আছে, তো বিক্রিয়ক আমি ধরলাম এখানে বিক্রিয়ক, এটা এ বি, এগুলো এ বি পরমাণু, তাই না? এ বি এর পরমাণু। তারপর আমি বললাম এটা হলো তোমার সি এর পরমাণু, এটা হলো সি এর অনুপরমাণু, ঠিক আছে? আর এখানে তোমার হলো সংঘর্ষ হয়েছে। তো সংঘর্ষ যদি হয় তাহলে কি হবে এখন বলো? সংঘর্ষ যদি হয় তাহলে এর পরমাণু এবং সি এর পরমাণুর সাথে মিলে গেছে, মিলে যাওয়ার পরে এই সি এর পরমাণুগুলা ও কি করছে? ধাক্কা দিছে, ওকে ধাক্কা দিছে, ও ধাক্কা দিছে, এবার ধাক্কা দিছে, সংঘর্ষ করার পরে কি হলো? সংঘর্ষ করার পর হলো কি যে সংঘর্ষ করার পর কি হলো? এই যে কিছু এর পরমাণু এখানে আছে, এ বি পরমাণু, এবং কিছু সি এর পরমাণু এখানে আছে, এই সি এর পরমাণু মিলে তারা কি তৈরি করলো? বন্ড তৈরি করে ফেললো। আর বি কি হয়ে গেল? বি এখন আলাদা হয়ে গেল, বি কি হয়ে গেল? বি এখন আলাদা হয়ে গেল, বি এখন আলাদা হয়ে গেল। দেখেন আবার কি বলতেছি, এখানে কিছু এ বি এর পরমাণু ছিল, এখানে কিছু সি এর পরমাণু ছিল। এরা যখন পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়েছে, কলিশন করছে, যখন তুমি এক পাত্র, এটা পুরোটা তো এক পাত্রে রাখছো, তুমি এক পাত্রে রাখছো, এই পাত্রের মধ্যে তুমি এ বি দিছো, এর মধ্যে সি দিছো, তারপর তারা বিক্রিয়া করছে। বিক্রিয়া করা মানে কি? সংঘর্ষ করা। আর সংঘর্ষ করলে কি হচ্ছে? এখানে সি বি এর জায়গা রিপ্লেস করতেছে। সংঘর্ষ মানে আসলে এটাই, বি সি এর জায়গা রিপ্লেস করতেছে, করার পরে তারা এ আর সি মিলে বিক্রিয়া করে ফেলছে, আর বি এখানে আলাদা হয়ে গেছে। এখন সবসময় কি এরকম হবে না, সংঘর্ষ হওয়ার জন্য একটা লিমিট আছে, যে সংঘর্ষ মানে কখন ভালো হবে বা কোনটা পারফেক্ট সংঘর্ষ হবে। হ্যাঁ, কলিশন কথাটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম এখানে কেমিস্ট্রির জন্য, ঠিক আছে? তো এই কলিশনটা আমাদের বুঝতে হবে ঠিক মতো, এটা আসলে অনেক হায়ার লেভেলে বোঝানো যায়। তারপর দেখো একটা চিন্তা করো, আমি তোমাকে বললাম যে ধরো আর কি একটা বিক্রিয়া, তুমি চিন্তা করো সি এইচ সিএল3, এটাকে আমরা বলি ক্লোরো সিএল3, ক্লোরোফর্ম বলি এটাকে আমরা। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি ক্লোরোফর্ম। যখন বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে, তখন সে, এবং এখানে তোমার আলট্রাভায়োলেট আলো থাকবে, ইউভি থাকবে, করার পর সে উৎপন্ন করবে CCl4। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু সংঘর্ষ থিওরিতে ব্যাখ্যা করা যায় কিভাবে? দেখো, এই যে সি, এই যে সিএল, এই যে সিএল, এই যে সিএল, আমি গাঠনিক সংকেত আকারে লিখলাম, এই যে এইচ। আর ক্লোরিন ধরো এখানে আছে, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন।
আপাতত আমি এই পাশে একটা ক্লোরিন রাখলাম, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন। আমাকে বলো তো ভাইয়া যে কোন ক্লোরিন পরমাণুটা, কোন ক্লোরিন অণুটা সার্থক সংঘর্ষ দিবে, মানে সার্থক, মানে এখানে বিক্রিয়া কি হয়েছে দেখো তো, এখানে হাইড্রোজেন বের হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড বের হয়ে গেছে, হাইড্রোজেন ক্লোরাইড বের হয়ে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন বের হয়ে গেছে, আর এখান থেকে একটা ক্লোরিন আইসা এখানে যুক্ত হয়ে গেছে, এই জন্য CCl4 হয়েছে। হ্যাঁ বুঝছি তো, যেখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, এখানে একটা ক্লোরিন বের হয়েছে, মিলে হাইড্রোজেন ক্লোরাইড হয়ে গেছে, আর এই একটা ক্লোরিন, এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে গেছিল হাইড্রোজেনের সাথে, আর একটা ক্লোরিন এখানে যুক্ত হয়ে CCl4 তৈরি হয়ে গেছে। এই বিক্রিয়াটা আসলে এইভাবে হয়েছে যে এই CCl আর এই CCl আসছে, এখন কোনটা সার্থক সংঘর্ষ দিবে চিন্তা করো। এখানে 3টা ক্লোরিন পরমাণু আছে, এরা খুব বড় বড় পরমাণু না, হ্যাঁ হাইড্রোজেন পরমাণু আরো কিন্তু ছোট ক্লোরিন থেকে, তোমরা পড়ে আসছো। তাহলে এই যে 3টা ক্লোরিন পরমাণু একসাথে আছে, তারা কি খুব বড় বড় গ্রুপ না? তো এই বড় বড় গ্রুপকে সে কি ধাক্কা দিয়ে পারবে? পারবে না। 3টা মোটা ব্যক্তি আছে আর সে চিকন, সে পারবে? পারবে না। কিন্তু এখানে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তো আকার ছোট, তখন কিন্তু সেখানে সহজে ধাক্কা দিয়ে তাকে সরাই ফেলতে পারবে, সরাই ফেলা এই চোখটা তৈরি করতে পারবে। তার মানে এইটাকে বলে আমার সার্থক সংঘর্ষ। এটা কি সার্থক সংঘর্ষ না, এটা কি সার্থক সংঘর্ষ, সার্থক সংঘর্ষ, সার্থক সংঘর্ষ, সার্থক সংঘর্ষ, সার্থক সংঘর্ষ। ঠিক আছে, এটাকে আমাদের সার্থক সংঘর্ষ, এটা কি সার্থক সংঘর্ষ নয়। আমরা বুঝতে পারছি যে কলিশন আসলে কি। তারপর আমরা এটা বুঝতে পারি যে সংঘর্ষ যত বেশি হবে, সংঘর্ষ আমরা বলতে পারি যে সংঘর্ষ যত বেশি হবে তত বেশি রিয়াকশন হবে, তত বেশি কি হবে, তত বেশি রিয়াকশন হবে, তত বেশি কি হবে, তত বেশি রিয়াকশন হবে। আচ্ছা আমরা বুঝতে পারছি আসলে বেসিকগুলো আসলে কি, যে একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য কতগুলো ফ্যাক্টর কাজ করে। আমি আবার একটু সামারি করি যে একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য কতগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথম থেকে আসো যে রাসায়নিক পরিবর্তন কিভাবে হয় সেটা আমি এখন আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি বললাম যে একটা বেসিক যে স্থিতিশীলতা বা স্থিতিশক্তি এটা আসলে কি এবং এর মধ্যে সম্পর্কটা আসলে কি সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম। এবং পরবর্তীতে আমি বললাম যে এর মধ্যে সম্পর্কটা কীরকম, হ্যাঁ দেখলাম। দেখার পরে আমি চিন্তা করলাম অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি কি, এবং একটা বিক্রিয়ায় আসলে অভ্যন্তরীণ শক্তির কিন্তু কি করে, পরিবর্তন ঘটে। এবং বিক্রিয়া মানে হলো কিছু বন্ধন ভাঙা, কিছু বন্ধন গড়া। এবং ভাঙা বলতে তাপহারী বিক্রিয়া, আর বন্ধন গড়া মানে হলো তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ সেখানে তাপ রিলিজ হচ্ছে, তাপ বের হয়ে যাচ্ছে। হ্যাঁ আশা করি বুঝতে পারছো। এবং আমরা কলিশন বললাম যে এটা বিক্রিয়া হওয়ার জন্য সংঘর্ষ আসলে দায়ী, সংঘর্ষ থিওরিটা আসলে দায়ী, এবং এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি, আমাদের কোনো সমস্যা নেই এই সম্পর্কে। ঠিক আছে, এখানে দেখো আমরা, হ্যাঁ এখানে কিছু কথাবার্তা আমরা বলবো যে একটা তোমাদের বইতে দেওয়া আছে প্রথমেই রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞাটি দেওয়া আছে যে কোনো একটা পদার্থের তাপমাত্রা পরিবর্তন করলে বা চাপ পরিবর্তন করলে সেখানে কি রাসায়নিক বিক্রিয়া ঘটে। দেখো ভাই এতক্ষণ আমরা যা যা পড়ছি এগুলো কিছু বেসিক ছিল, যে রাসায়নিক পরিবর্তন কেন হয় এগুলোর অ্যান্সার দিতে যাওয়ার জন্য আমাদের কিছু বেসিক লাগতো, এই বেসিকগুলো আমরা তখন পড়ে আসছি। এখন আমরা যেগুলো পড়বো সেগুলো হলো যে ফ্যাক্টর, যে আসলে রাসায়নিক পরিবর্তন কেন হচ্ছে, কি কি ফ্যাক্টর নিয়ন্ত্রণ করতেছে এগুলোকে। প্রথম কথা হলো তাপমাত্রা পরিবর্তন, খুব ইম্পর্টেন্ট কথা, যে তাপমাত্রা পরিবর্তন আসলে কি হবে। ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তন কেন রাসায়নিক পরিবর্তন ঘটে চিন্তা করো। তোমাকে আমি বললাম এখানে এ আছে, এখানে বি আছে, ধরো এখানে এ আছে, এখানে বি আছে, তারা মিলে কি তৈরি করবে, তারা মিলে ধরো সি আর ডি তৈরি করবে। ঠিক আছে, এ আর আছে, এখানে বি আছে, বি আছে। এটা আসলে মানে কি, এখন তুমি যে চিন্তা করো এখানে তুমি টেম্পারেচার বাড়াই দিবা, তো টেম্পারেচার বাড়ানো মানে কি বলতো ভাইয়া, টেম্পারেচার বাড়ানো মানে হলো একটা এক্সটার্নাল শক্তি এখানে দেওয়া, তো সেই শক্তি দ্বারা গ্রহণ করবে এ আর বি। তাপমাত্রা বাড়াচ্ছ তুমি পাত্রের, তাপমাত্রা বাড়ানোর ফলে কি হবে, এ আর বি সেই শক্তিটা গ্রহণ করবে, গ্রহণ করার পরে তাদের কি, তারা কি হিসাবে আত্মপ্রকাশ করবে, গতি শক্তি হিসাবে। ঠিক আছে, করার পর তারা কি করবে, তাদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাবে। কারণ চিন্তা করো তুমি একটা পাত্রে তাপ দিচ্ছ, তাপ দেওয়ার পর কি হবে, তার পাগল হয়ে যাবে এই তাপ শক্তি পাওয়ার পরে, ঠিক না? সেই পাগল হওয়ার কারণে তারা কি হবে, সংঘর্ষে লিপ্ত হবে বেশি বেশি, আর সংঘর্ষে লিপ্ত হলে তাদের মধ্যে বিক্রিয়ার হারও কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো আমরা এটা বুঝলাম। তোমাকে আমি এইভাবে বললাম যে নর্মালি এ আর বি বিক্রিয়া করতেছে না, যখন তুমি তাপ দিবা তখন তারা কি বিক্রিয়া করতেছে। দেখো আমি এটা এইভাবে বলি, ধরো 1 মিনিট, হ্যাঁ দেখো তোমাকে আমি বললাম যে নর্মালি ধরো আমি বললাম যে এ আর বি নর্মালি তারা বিক্রিয়া করতেছে না, নো রিয়াকশন, নো রিয়াকশন, নো রিয়াকশন। কিন্তু যখন তুমি তাপ দিবা, ধরো এ আর বি, যখন তুমি কি করবা, টেম্পারেচার বাড়াবা, টেম্পারেচার বাড়ানো মানে কি, সেই টেম্পারেচার পাইয়া তারা কি করলো, তারা সংঘর্ষে বেশি বেশি লিপ্ত হলো, সংঘর্ষ বেড়ে হয়ে গেছে, তার মানে কলিশন বেড়ে গেছে, কলিশন কি হয়ে গেছে, কলিশন বেড়ে গেছে, সংঘর্ষ বেড়ে গেছে। আর কলিশন বেড়ে যাওয়া মানে কি, বেশি বেশি বিক্রিয়া করা, তখন তারা দেখা গেছে সিআরডিতে রূপান্তর হবে। এই সংঘর্ষ হওয়ার পর কি হবে, বেশি বেশি রিয়াকশন করবে, এবং বেশি বেশি রিয়াকশন করলে সেক্ষেত্রে তারা কি হবে, কলিশন বেড়ে যাবে। এই কথাগুলো এখানে এগুলোই লিখছে যে তাপমাত্রা বাড়লে কণাগুলোর গতিশক্তি বেড়ে যায়, এবং গতিশক্তি বাড়লে কি হবে, সংঘর্ষ বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে।
এই বাড়তি শক্তি অনেক কণাকে অ্যাক্টিভেশন এনার্জি অতিক্রম করতে সাহায্য করে। আচ্ছা, অ্যাক্টিভেশন এনার্জিটা তোমাদের আসলে এই লেভেলে নাই। হ্যাঁ, তারপর আমি আলোচনা করি অ্যাক্টিভেশন এনার্জি আসলে কি। এটা আসলে কি ওই সর্বোচ্চ শক্তি, যে শক্তি দিয়ে তারা বিক্রিয়া করতে পারে। তোমাকে আগে স্লাইডে আমি কি পরে আসলাম, ঠিক আছে? তো এটা তোমাদের নাই আসলে। ধরো স্বার্থ সংঘর্ষ যখন হইলো, এই যে এই স্বার্থ সংঘর্ষটা হইলো, এখানে কিছু মানে মানে একটা চিন্তা করবো যে আমাদের বিক্রিয়া থেকে যখন উৎপাদ হয় তখন কিন্তু সকল বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়ে যায় না। কিছু কিছু বিক্রিয়ক পারে, কিছু কিছু বিক্রিয়ক পারে না। তার মানে অবশ্যই সত্যি একটা কার্ভ আছে। হ্যাঁ, তার মানে একটা শক্তি অতিক্রম করে তাদেরকে উৎপাদে পরিণত হইতে হয়। ওই যে শক্তিটা, যে শক্তি অতিক্রম করে তার উৎপাদে পরিণত হচ্ছে, ওই শক্তিটাকে আমরা বলতে চাই অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি এই জিনিসটা। এই জিনিসটা না বুঝলে সমস্যা নেই, এটা তোমরা বাদ দিতে পারো, দরকার নেই জিনিসটা। ঠিক আছে, বাদ এটা। ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি হলো যে, আচ্ছা তারপর আবার একটু বলি, একটা রিয়াকশন ধরো এরকম আর কি, ধরো যে এরকম, এই ধরো 1 মিনিট, ধরো এটা রিয়াকশন হলো এরকম। এখানে কি হলো দেখো তো, এখানে কিছু রিয়াক্টেন্ট আছে, কি আছে? রিয়াক্টেন্ট আছে। এটা কি বললাম? রিয়াক্টেন্ট। আর এখানে ধরো যে কিছু কি উৎপন্ন হয়েছে? প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। এই রিয়াক্টেন্টগুলো কি করছে? এখানে গেছে, এটা শক্তি গ্রাফ, ঠিক আছে, এখানে নামছে। তাহলে দেখো তো এই যে অবস্থানটা, এই শক্তির চূড়াটা, যেই সব বিক্রিয়ক পরমাণু এই চূড়া অতিক্রম করতে পারবে তারাই কেবল এবং কেবলমাত্র এই বিক্রিয়কে উৎপাদে পরিণত হতে পারবে, এটা প্রোডাক্ট। তাই না? কথা হচ্ছে সবাই কি পারবে? সবাই পারবে না। যাদের মধ্যে স্বার্থ সংঘর্ষ হবে, ভালো সংঘর্ষ হবে, তারাই কিন্তু এই শক্তির চূড়া অতিক্রম করতে পারবে। এবং এই চূড়াটাকে আমরা আসলে কি বলে থাকি? অ্যাক্টিভেশন এনার্জি, এনার্জি অফ অ্যাক্টিভেশন বা ইএ, অ্যাক্টিভেশন এনার্জি বলে থাকি। আশা করি বুঝতে পারছি। আর ঠিক আছে, ওটা না বুঝলেও হবে আপাতত। তাপমাত্রা পরিবর্তনে কেন রাসায়নিক পরিবর্তন ঘটে আমরা আশা করি বুঝতে পারছি। যে তাপমাত্রা ইনক্রিজ করলে তাদের মধ্যে কলিশন বেড়ে যায়, সংঘর্ষ বেড়ে যায়, সংঘর্ষ বাড়লে তাদের কি উৎপাদে পরিণত হতে পারে। যেমন উদাহরণ 1, উদাহরণ 2 দেওয়া আছে এখানে। উদাহরণ 1 মানে হচ্ছে কাগজকে আমরা পড়াইছি, এটা কাগজের সংকেত, কাগজের হাইড্রোকার্বনের সংকেত। কাগজকে পোড়ালে কি হয়? সেখানে কার্বন ডাইঅক্সাইড, পানি উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। আবার দেখো ক্যালসিয়াম কার্বনেট, আমরা একটু আগে বলে আসলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি তাপ দাও সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড কনভার্ট হচ্ছে বা পরিণত হচ্ছে। এটাও কিন্তু একটা তাপ উৎপাদী, এটা তাপ হারি বিক্রিয়া। তাপ দেওয়া, এখানে তাপ দেওয়া লাগছে, তাপ হারি বিক্রিয়া, তাপ এখানে দেওয়া লাগতেছে, ঠিক না? এই হলো তোমার নরমালি তাপমাত্রা পরিবর্তনে কোনোটা কেমিক্যাল রিঅ্যাকশনের পরিবর্তন। এবার আসলে আরেকটা কথা, চাপ পরিবর্তনে। এটা সহজে বোঝা যায়। কীভাবে বোঝা যায়? চিন্তা করো, আমি একটা পিস্টন আঁকলাম, ধরো একটা পিস্টন, আর এইভাবে না আঁকি, ধরো গোলাকার দিয়ে আঁকি। 1 মিনিট ব্যা, এই ধরো এখানে একটা গোলাকার বস্তু আছে, 1 মিনিট, ধরো এখানে একটা গোলাকার বস্তু আছে এরকম। আর এখান থেকে আমি এই গোলাকার সেম আঁকলাম, ঠিক আছে? এই আমরা এরকম রাখলাম। চিন্তা করো যে আমি বললাম এই গোলাকার বস্তুর মধ্যে কিছু গ্যাস আছে বা কিছু পরিমাণ গ্যাস আছে। এবার একটা পিস্টন আছে, কি আছে? একটা পিস্টন। এবার একটা পিস্টন দিয়ে দিলাম, এটা পিস্টন। পিস্টন মানে কি? যাকে তুমি চাইলেই নড়াচড়া করাতে পারবে, একটা পিস্টন আছে, ঠিক আছে? একটা নড়াচড়া করতে পারবে, পিস্টন আছে। এখন তুমি চিন্তা করো এখানে ধরো যে তোমার গ্যাস কিছু আছে, তো কিছু গ্যাস কি করলো? এরা বিক্রিয়া করতেছে না, নো রিয়াকশন, করতেছে না, নো রিয়াকশন, নো রিয়াকশন, নো রিয়াকশন। এখন তুমি করলা কি? এই যে পিস্টনটা আছে একে তুমি নিচে নামা দিচ্ছ। তো নিচে নামা দিলে কী হবে বলো তো? তাহলে এই পিস্টন এখানে এসে পড়বে, ধরো নিচে নামা দিচ্ছ। এখন আমাকে বলো, পিস্টন যদি নিচে নামায় দিই তাহলে কি চাপ বাড়বে না চাপ কমবে? অবশ্যই চাপ বাড়বে, কারণ আগে খুব চাপ কম ছিল, কারণ ভলিউম বেশি ছিল, চাপ কম ছিল। যেখানে যখন তুমি আরও চাপ দিছো, নিচের দিকে প্রেশার দিছো, নিচের দিকে বল প্রয়োগ করছো। আর বল প্রয়োগ করা মানে কি? এখানে প্রেশার দেওয়া, একক ক্ষেত্রফলে বল কি? চাপ। তো এখানে প্রেশার দিছো, তোমার কি বল তুমি বাড়াইছো, এই বরাবর তুমি প্রেশার দিছো, এবার তুমি কি করছো? প্রেশার দিছো, এই বরাবর তুমি প্রেশার দিছো। তো এখানে প্রেশার দেওয়া মানে কি? বল ইনক্রিজ করা, তাই তো? এখানে প্রেশার দিচ্ছি, চাপ বেশি বেড়ে গেছে না? এখানে চাপ কি হয়েছে? বেড়ে গেছে। আর চাপ বেড়ে গেলে কি হচ্ছে? এই যে অনুপরমাণুগুলো কিন্তু আগের থেকে আরও বেশি কাছাকাছি এসে পড়ছে, ঠিক না? কাছাকাছি এসে পড়া মানে কি? তাদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়া, তাই না? ধরো যে একটা পরমাণু এখানে আছে, একটা পরমাণু এখানে আছে, একটা পরমাণু এখানে, একটা পরমাণু এখানে, তো কোথায় সংঘর্ষ বেশি হবে? এখানে সংঘর্ষ বেশি হবে, তাই না? এখানে সংঘর্ষ কম হবে, কারণ দূরে দূরে আছে, এর মধ্যে বলই নেই, তেমন একটা আকর্ষণই নেই। কিন্তু এখানে কাছাকাছি থাকা মানে কি? এখানে আকর্ষণ বেশি থাকা। তার মানে চাপ প্রয়োগ করলেও কিন্তু রিয়াকশন হতে পারে। সংঘর্ষ বাড়া মানে কি? রিয়াকশনের হার বাড়া, বা রিয়াকশন তাড়াতাড়ি হবে, বা রিয়াকশন হবে। তো এগুলো এখানে বলা হয়েছে যে চাপ পরিবর্তনে কেন রাসায়নিক পরিবর্তন ঘটে। চাপ বাড়ালে কি হবে? সংঘর্ষ বাড়বে, সংঘর্ষ বাড়লে সেখানে রিয়াকশন ঘটার হার বাড়বে। আশা করি আমরা বুঝতে পারছি এই ব্যাপারগুলো। এগুলো ফ্যাক্টর ছিল। এবার আরও কিছু ফ্যাক্টর আলোচনা করি।
যেমন দেখো রাসায়নিক পরিবর্তন কেন হয়, এখান থেকে আমাদের মূল আলোচনার বিষয় তখন যা যা পড়লাম আমরা এগুলো আসলে এই আলোচনার আলোকে আসছে যে রাসায়নিক পরিবর্তন কেন হয়। অবশ্যই পদার্থের স্থিতিশীলতা অর্জনের জন্য, এটা হলো প্রথম কারণ। পদার্থের স্থিতিশীলতা কিসের কারণে? পদার্থের স্থিতিশীলতা অর্জনের জন্য আমাদের আসলে রিয়াকশনগুলো হচ্ছে। যেমন দেখো এখানে চিন্তা করো যে এনারা বলতেছিলাম যে আসলে রাসায়নিক পদার্থের স্থিতিশীলতা অর্জন, এটাই আসলে মূল কারণ আমাদের রাসায়নিক পরিবর্তন হওয়ার জন্য। প্রকৃতিতে প্রতিটি পদার্থই এমন অবস্থা থাকতে চায় যেখানে কি মিনিমাম এনার্জি আর ম্যাক্সিমাম স্টেবিলিটি থাকে, আমি বুঝতে পারছি। এবং যেমন কি যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করছে? পানি তৈরি করতেছে। তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে স্থিতিশক্তি বেশি ছিল, তার মানে স্থিতিশীলতা কম, এই জন্য তারা পানি উৎপন্ন করলো এবং পানিতে কি হলো? স্থিতিশীলতা বেশি হলো। এবং কেন হলো সেটা আমরা লাস্টে আমি রাখছি, জিনিসটা পড়াবো। এবার দেখো আরেকটা কারণ হলো রাসায়নিক বন্ধন ভাঙা গঠন, বুঝছে? স্বাভাবিক না, রাসায়নিক বন্ধন কিছু বন্ধন ভাঙবে কিছু বন্ধন করবে, এবং এটা আসলে মূল কারণ কি? মূল কারণ রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য, তাই না? এটা একটা মূল কারণ রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য, আসলে কিছু বন্ধন ভাঙবে এবং কিছু বন্ধন করবে, এটা একটা মূল কারণ রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য। যেমন দেখো সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। এখানে কিন্তু তারা এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, ভিন্ন ভিন্ন এলিমেন্ট তারা বন্ধন আবদ্ধ হলো, সোডিয়াম এবং ক্লোরাইড তৈরি করে, ঠিক আছে? এটা রাসায়নিক বিক্রিয়া উদাহরণ। আবার দেখো 3 নাম্বার শক্তি পরিবর্তন, তাই না? শক্তি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরে আসলাম যে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, আর যদি ডিটেলস বলি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। এবং অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হলে কি হয়? 2 ধরনের বিক্রিয়া হতে পারে, একটাকে এক্সোথার্মিক আর একটা এন্ডোথার্মিক, তাপ উৎপাদী এবং তাপ হারি। এটাকে এখানে বাংলায় বলছে উৎসেচিত, মানে কি তাপ উৎপাদী। এটা মানে কি? এটা মানে হলো তাপ উৎপাদী, এটা মানে কি তাপ উৎপাদী, তাপ তাপ উৎপাদী, তাপ উৎপাদী। আর এটা মানে হলো উপসেচিত, মানে হলো তাপ হারি, তাপ তাপ হারি, তাপ যাক এগুলো বুঝে নিতে পারবা। হ্যাঁ, এর উদাহরণ দেওয়া আছে এখানে, গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া আছে, এগুলো পড়ে নিব অবশ্যই। আরেকটা মানে মূল কারণ হলো ইলেকট্রন বিনিময়, এটা আমরা পড়বো চ্যাপ্টারের মধ্যেই, ডিটেলস পড়বো। হ্যাঁ, জারণ বিজারণ, তাই না? তোমরা অবশ্যই শুনে এসেছো অলরেডি মনে হয়। জারণ বিজারণ সম্পর্কে আমরা ডিটেলস পড়বো। জারণ বিজারণ আসলে কোনো কঠিন কিছু না, আমি একটু হিন্টস দিই তোমাদেরকে। এটা চিন্তা করে এরকম, এখানে একটা উদাহরণ দিচ্ছি যে ফেরাস প্লাস কপার সালফেট এবং ফেরাস সালফেট প্লাস কপার। আমি সহজে একটা উদাহরণ দিই, যেমন ধরো যে সোডিয়াম 1 ইলেকট্রন ত্যাগ করে কি হয়? সোডিয়াম প্লাস হয়, একদম সহজভাবে বলতেছে। হ্যাঁ, এবং ওই যে ইলেকট্রন ত্যাগ করলো, এই ইলেকট্রনটা ক্লোরিন আছে, ক্লোরিন গ্রহণ করবে, গ্রহণ করে কি উৎপন্ন করবে? ক্লোরিন মাইনাস গ্রহণ করবে, এবং এরা মিলে তৈরি করবে, বন্ধন তৈরি করবে। তো সোডিয়াম থেকে ইলেকট্রন ত্যাগ করার পর সোডিয়াম প্লাস হলো, কারণ স্বাভাবিক না, হবেই তো, কারণ সোডিয়ামের মধ্যে একটা কি ইলেকট্রন কমে গেল, তো প্রোটন বেড়ে গেছে, এই জন্য সোডিয়াম প্লাস হয়েছে। আর ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রন এক্সট্রা এসে পড়লো, এই জন্য সে ক্লোরিন মাইনাস হলো। তাহলে এই যে একটা ইলেকট্রন ত্যাগ করলো, এটাকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া। কি বলি এটাকে আমরা? জারণ বিক্রিয়া। আর এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া। দেখো এটাও কিন্তু একটা কারণ। কারণ কি বলতো? কারণ সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করছে, সে কার মতো হয়েছে? তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো, নিয়নের মতো। কারণ সোডিয়ামের কত 11 না, তো যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করছে তখন সে গঠন কার মতো হয়ে গেছে? নিয়নের মতো। আর নিয়ন কি? নিষ্ক্রিয় গ্যাস না। আর নিষ্ক্রিয় গ্যাস কি? স্টেবল না? অবশ্যই স্টেবল। নিষ্ক্রিয় গ্যাস মানে কি? সে কারোর সাথে বিক্রিয়া করবে না, তার মানে সে স্টেবল, তার শক্তি অনেক কম, তার স্টেবিলিটি অনেক বেশি। সবাই তো এটাই চাবে, সবাই চায় কিসের মতো হইতে? নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, সবাই চায় কার মতো হইতে? নিষ্ক্রিয় গ্যাসের মতো। এটা লিখে দিই তোমাদেরকে আমি, যে সবাই চায়, তোমরা একটু অ্যাড করে নি। হ্যাঁ, সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসের, নিষ্ক্রিয় গ্যাসের, নিষ্ক্রিয় গ্যাসের, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। কারণ সেখানে কী হবে? স্টেবিলিটি বেশি। সেখানে কি? সেখানে হলো স্টেবিলিটি, স্টেবিলিটি কি অনেক বেশি। আশা করি বুঝতে পারছি। তখন দেখো ইলেকট্রন ছাড়তে পারছে, বিজেত সে স্টেবল হয়েছে, নিয়নের মতো হয়েছে, ঠিক আছে? এটা নিয়নের মতো না, ধরো 1 মিনিট, আসলে এইটা নিয়নের মতো, তাই না? নিয়নের মতো। আবার দেখো ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তখন সে কী হয়ে গেছে? তার 17 ছিল, এখন সে হয়ে গেছে 18টা ইলেকট্রন তার মধ্যে আছে। তার ইলেকট্রন কার আছে? আর্গনের না? তখন সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হয়ে গেল, তার মানে কিন্তু তার স্টেবিলিটি বেড়ে গেল। তো এটাও কিন্তু একটা কারণ যে ইলেকট্রন দেওয়া নেওয়া, ঠিক আছে? ইলেকট্রন দেওয়া নেওয়ার কারণে তাদের কী হয়? যাতে স্টেবিলিটি বাড়ে, এবং সবাই কী চায়? স্টেবল হইতে। এবং এই ইলেকট্রন দেওয়া নেওয়ার একটা কারণ রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য। রাসায়নিক বিক্রিয়া কেন হয় সেগুলো এটা একটা কারণ, এবং এখানেও সেম এক কাহিনীটাই ঘটে। এগুলো আমি জানানোর জন্য পড়াবো, সমস্যা নেই, আমি জাস্ট কারণগুলো এখানে বলতেছি। হ্যাঁ, আর বাহ্যিক প্রভাব, তুমি যখন তাপ দিবা, আলো দিবা, অনুঘটক বা ক্যাটালিস্ট দিবা, ঠিক আছে? ক্যাটালিস্ট মানে হলো বিক্রিয়ার গতি বাড়াবে তারা আর কি। ধরো যে আমরা পড়ে আসছেন হ্যাবার প্রণালীতে, যে নাইট্রোজেন আর হাইড্রোজেন যখন বিক্রিয়া করে তখন তারা কি উৎপন্ন করে? তারা অ্যামোনিয়া উৎপন্ন করে, উৎপন্ন করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এবং এখানে কি লাগে? এখানে ফেরাস প্রভাবক লাগে, তাই তো? এই ফেরাস কি করে? এই ফেরাসের কাজ হলো কি? তো এখানে কিন্তু ফেরাস আছে,
এখানে ফেরাস আছে, ফেরাস নেই। এখানে ফেরাস কিন্তু কোনো বিক্রিয়ক না, এটা কি ক্যাটালিস্ট বা প্রভাবক। এটা কি করে, এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন যাতে সহজে ভালো মতো বিক্রিয়াটা করতে পারে সেই কারণে তারা সহযোগিতা করে, ঠিক আছে। এটা তার ক্যাটালিস্টের ভূমিকা আর কি, ঠিক আছে। এটা হলো অনুঘটক বা ক্যাটালিস্ট বা সহযোগায়ক আর কি, তারা সহযোগিতা করে। এবং তাপ, আলো এগুলো বাড়ালে তুমি সংঘর্ষ বাড়লে তাদের ক্ষেত্রে বিক্রিয়াটা হবে। আশা করি আমরা বুঝতে পারছি এই ব্যাপারগুলো, ঠিক আছে। আরেকটা লাস্ট আমাদের পড়া, সেটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা কন্টিনিউয়াস রিঅ্যাকশন, স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। এটা কি বলতো, একদম সহজ জিনিস ভাই। যে বিক্রিয়া আপনা আপনি ঘটে, যে বিক্রিয়া কি আপনা আপনি ঘটে তাকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলি। যেমন দেখো তো, 1 খণ্ড বরফ তুমি রেখে দিছো, ধরো তুমি ফ্রিজ থেকে নামায় 1 খণ্ড বরফ তুমি রেখে দিছো। তো ফ্রিজ থেকে নামানোর পর 1 খণ্ড বরফ তুমি রেখে দাও, তো সেক্ষেত্রে কি হবে, বলতো ভাইয়া? সেক্ষেত্রে এই বরফটা আপনা আপনি কি হয়ে যাবে, গলে যাবে না? আপনার গলে কি পানি হয়ে যাবে না? তুমি কিছু করছো, কিছু করো নাই, সেটা বাইরে থেকে শক্তি নিছে, শক্তি নেওয়ার পর সাথে সাথে সেটা কি হয়ে গেছে, পানিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে এরকম প্রসেসকে আমরা কি বলে থাকি, স্পন্টেনিয়াস রিঅ্যাকশন বলে থাকি। তো এর দেখো কি বলতেছে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলো এমন বিক্রিয়া যেখানে কি হয়, বাইরে কোনো শক্তির প্রয়োগ ছাড়াই স্বাভাবিকভাবে সংঘটিত হয়। তুমি জাস্ট একবার নিচে রাখছো, রাখার পরে তাহলে আপনা আপনি ঘটে গেছে, আমাদের কোনো হাত নেই, ঠিক আছে। স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসলে, স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। পৃথিবীর সকল বিক্রিয়া আসলে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, ঠিক আছে। যেমন লোহায় মরিচা পড়া, লোহা তুমি রেখে দিছো, বছরের পর বছর মরিচা পড়ে যাচ্ছে, স্বতঃস্ফূর্ত। বরফ বলে পানি হওয়া, স্বতঃস্ফূর্ত, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিঅ্যাকশন, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি আমরা। এবার আসলে আমি ওই অ্যান্সারটা দিচ্ছি তোমাদেরকে, যে হাইড্রোজেন, তুমি একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন রাখলা, অক্সিজেন রাখলা, পানি কেন হইলো? কথাটা এটা, মানে স্টেবিলিটিটা বুঝলাম এরকম বাড়ছে, কিন্তু কেন বাড়লো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বোঝা যায় আসলে। দেখো এই প্যারাটার মধ্যে তুমি আসো, তারপর উপরটা আসতেছি, যে পানি কেন স্থিতিশীল, ঠিক আছে। যে পানি কেন স্থিতিশীল, হাইড্রোজেন এবং অক্সিজেন তো গ্যাস ছিল, গ্যাস তো বেশি স্থিতিশীল হওয়ার কথা, বাট পানি কেন তা তৈরি করলো? তাহলে প্রশ্ন এখানে আসে, এটা অ্যান্সার লুকে আসে ভিতরে আর কি, যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দেখো, হাইড্রোজেন আছে এইভাবে, অক্সিজেন আছে এইভাবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের যে বন্ধন শক্তি, বুঝে, বন্ধন শক্তি মানে কি, ধরে রাখছে, তাই না, ধরে রাখছে এইভাবে, এই যে হাইড্রোজেন ধরে রাখছে হাইড্রোজেনকে, এই যে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি, তাই না, এটা তো ভাঙতেছে, তাই না। এটা কি হবে বলতো, হাইড্রোজেনের বন্ধন শক্তি 436 কিলোজুল পার মোল অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, এতটুকু। অক্সিজেনের বন্ধন শক্তি হলো 498 কিলোজুল পার মোল, ঠিক আছে। কিন্তু যখন তারা পানি তৈরি করে, কথাটা কিন্তু বুঝো, যখন তারা পানি তৈরি করে তখন সেক্ষেত্রে ওএইচ বন্ধন তৈরি হয়, তাই না। খেয়াল করো, এই দেখো বুঝাই বলি, যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, যখন তারা বিক্রিয়া করে, করার পর তৈরি করে কি, পানি, H2O, এটা পানির গাঠনিক স্ট্রাকচার। তাহলে এখানে কি তৈরি হলো, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তৈরি হলো। কি তৈরি হলো এখানে, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তৈরি। কি তৈরি হলো এখানে, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন। এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা মোট তৈরি হয়েছে। এই পাশে একটা আর এই পাশে একটা, দুইটা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, 2 মলিকুল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে এখানে। এখন দেখা গেছে অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনের যে শক্তি, সেটা একটার হয় 463, তো আছে কয়টা, দুইটা, তো মোট কতটুকু হয়, 926 কিলোজুল পার মোল। চিন্তা করো যে কি হইতেছে এখানে, কার স্টেবিলিটি বেশি হইলো। সহজভাবে চিন্তা করো, এখানে হাইড্রোজেন সিঙ্গেল চেইন ছিল, হাইড্রোজেন ছিল আলাদা আলাদা, অক্সিজেন ছিল আলাদা আলাদা। ওর ছিল 436, ওর ছিল 498, আর এখানে টোটাল হয়েছে কতটুকু, 926। তো কাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, অবশ্যই পানিকে। তার মানে কি, পানি বেশি স্টেবল না, ওর নিজের শক্তি অনেক বেশি আছে। শক্তি বলতে এখানে বন্ধন শক্তি বুঝাচ্ছে, হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি না। ওই শক্তি বেশি থাকলে তোমার মানে এখানে কিন্তু স্থিতি শক্তি না, এটা স্থিতি শক্তি বেশি থাকা মানে কি, স্টেবিলিটি কম, এটা কিন্তু স্থিতি শক্তি না, এটা হলো কি, এই বন্ড এনার্জি, ধরে রাখার ক্ষমতা। তার মানে এখানে ধরে রাখার ক্ষমতা কি বেশি না ওদের থেকে, তার মানে কি এখানে স্টেবিলিটি বেশি না, স্টেবিলিটি কিন্তু বেশি। হ্যাঁ, তো এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, মানে তুমি তো নর্মালি স্থিতি শক্তিতে ব্যাখ্যা করতে পারবাই পোটেনশিয়াল এনার্জি দিয়ে, বাট এটাকে তুমি নর্মালি এইভাবেও ব্যাখ্যা করতে পারবো, যে বন্ড এনার্জি দিয়ে, যে বন্ড এনার্জি এখানে বেড়ে যাচ্ছে, আর বন্ড এনার্জি বেড়ে যাওয়া মানে কি, এখান থেকে শক্তি মানে ধরে রাখার শক্তি বেশি হলো। এখন তুমি বলো ভাইয়া, তা আপনি আমাদের পোটেনশিয়াল এনার্জিতে দেখান, স্থিতি শক্তি দেখান, এটাও করা যায়। চিন্তা করো তো, এই 436 আর 498, দেখো 436 আর 498 বিক্রিয়া করছে, তাই না, এত শক্তি বিক্রিয়া করছে। এখন এই যোগ করলে কত হয়, 436কে আর 498কে যোগ করলে কত হয়, দেখবা 934-এর মতো হয় আর কি, এরকম একটা মান আসে। কিন্তু আমাদের যখন পানি তৈরি হলো তখন কতটুকু আসলো এনার্জি, 926, তো টোটাল ছিল 934, টোটাল দুটা মিলে, কিন্তু পেলাম কতটুকু, 926। তার মানে কি, শক্তি কমে গেছে না, শক্তি কমে যাওয়া মানে কি, স্টেবিলিটি বেড়ে যাবে। দেখো এইভাবেও কিন্তু ব্যাখ্যা দিতে পারবো। তুমি প্রথমে চিন্তা করলো কীভাবে, বন্ড এনার্জি দিয়ে, এটা বন্ড এনার্জি 426, 434, 498, কিন্তু যখন পানি তৈরি হলো তখন সেক্ষেত্রে বন্ড এনার্জি বেড়ে গেছে 934।
26 হয়ে গেছে। তার মানে স্টেবিলিটি কী হয়ে গেছে? স্টেবিলিটি বেড়ে গেছে, স্টেবিলিটি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি স্টেবিলিটি বেশি পাইলাম। তারপরে এখন কী হলো আমাদের, দেখো যখন আমরা পটেনশিয়াল চিন্তা করলাম তখন আমাদের কী হলো, তখন সেক্ষেত্রে আমরা দেখলাম 436 আর 498 যখন বিক্রিয়া করলো হওয়া গেল 934, কিন্তু হলো কতটুকু? 926। তার মানে কিছু শক্তি বের হয়ে গেছে। আর শক্তি বের করে দেওয়া মানে কি? সিস্টেম স্টেবল হয়ে যাব। বুঝতে পারছি ব্যাপারটা? তা আমরা বলতে পারি এখান থেকে যে হাইড্রোজেনের শক্তি হাইড্রোজেন এবং অক্সিজেনের তুলনায় অনেক কম, এবং তাই স্ট্রোকে থার্মোডাইনামিক্যালি স্টেবল, মানে তাপগতিকভাবে সেটা স্টেবল থাকে বা তাপ শক্তি বের করে দেয়। যেখানে বলা আছে যে রিডিং করবা যে হাইড্রোজেন এবং অক্সিজেন ভেঙে নতুন বন্ধন গঠনের সময় নেট শক্তি বের হয়ে যায় এবং তাই সিস্টেমের শক্তি হারায় এবং বেশি স্থিতিশীল হয়, বেশি স্টেবল হয়। আশা করি বুঝতে পারছি ভাইয়া যে আমরা কি বুঝাতে চাইলাম এখানে, যে হাইড্রোজেনের মধ্যে শক্তি এবং অক্সিজেনের মধ্যে শক্তি থেকে আমাদের যখন পানি তৈরি হলো, পানি তৈরি হওয়ার পর তাদের বন্ড এনার্জি বেড়ে গেছে, তবে ধরে রাখার ক্ষমতা বেড়ে গেছে, আবার একই সাথে তাদের স্থিতি শক্তিও কমে গেছে, এই জন্য টোটাল স্টেবিলিটিটা বাড়ছে। ঠিক আছে, আমরা আজকে যা যা পড়লাম এই সবগুলোর উদ্দেশ্য ছিল আমাদের আসলে স্থিতি রাসায়নিক বিক্রিয়া কেন হয়। আমাদের তো বইতে শুধু বলা আছে, হ্যাঁ আমাদের বইতে শুধু বলা আছে যে রাসায়নিক বিক্রিয়া আসলে কি, হ্যাঁ তাপমাত্রা চাপ পরিবর্তন করবা, তুমি নর্মালি রেখে দিবা, বিক্রিয়া হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি কেন হবে এবং কি কারণে হবে এগুলো আমরা আসলে এখান থেকে বোঝার চেষ্টা করলাম। আশা করি সবাই আমরা বুঝতে পারছি আসলে রাসায়নিক শক্তি কেন হয়, রাসায়নিক বিক্রিয়া কেন হয়, কি কারণে হয়। এখানে আমরা কিছু থিওরিগুলো বললাম, না বুঝতে পারলে তোমরা অবশ্যই বারবার ভিডিওগুলো দেখবা, দেখলে তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এই বিক্রিয়াগুলো। ঠিক আছে, আমার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ধারাবাহিকতায় আমরা বিক্রিয়া উভমুখিতা, বিক্রিয়ার একমুখিতা এগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে সবাইকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।